নির্বাচন সামনে রেখে মব সহিংসতা ও অরাজকতার শঙ্কায় নির্বাচন কমিশনকে সতর্ক করলেন অংশীজনরা। সকালে রাজধানীতে ইসির সংলাপে তারা দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের প্রার্থিতার সুযোগ বন্ধেরও দাবি জানান। এ সময় সুষ্ঠু ভোটের সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন সিইসি। এদিকে বিবিএসের তথ্য প্রশ্নবিদ্ধ মন্তব্য করে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, দেশের জনসংখ্যা এখন ১৯ কোটি। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে রোববার প্রথম অংশীজনদের সঙ্গে বসে নির্বাচন কমিশন। দিনব্যাপী সংলাপে মতামত তুলে ধরেন শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একটা বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন। বক্তারা বলেন, ১৫ বছরের দুঃশাসন শেষে ভিন্ন পরিস্থিতিতে ভোটের আয়োজন করতে যাচ্ছে ইসি। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে প্রতীক কিংবা পেয়ার পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি না করার জন্য দলগুলোর প্রতি আহ্বান তাদের। নির্বাচন তো হবে প্রায় ৪০-৪২ হাজার সেন্টারের উপরে, তো কাজে সেখানে তারা যারা থাকবে তারা যেন সিদ্ধান্ত নিতে পারে এবং তারা জানে যে দে হ্যাভ দেয়ার ইউর ব্যাক, আপনাদের ব্যাকিং তাদের পেছনে আছে। একজন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে যদি জিজ্ঞেস করেন পিআর সিস্টেমে ইলেকশন হবে আপনি কি জানেন, সে বলবে যে না আমি জানি না। এর জন্য যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা দরকার। যদি সত্যি মেরুদণ্ড থাকে তাহলে কেবল আপনি স্বাধীন হতে পারবেন, আর এই স্বাধীন যদি আপনি হতে পারবেন তাহলে জাতিকে একটা সুখী, একটা আনন্দময় নির্বাচন আপনারা তো উপহার দিতে পারবেন। চ্যালেঞ্জ কিন্তু ভয়ঙ্কর অবস্থা। রাজনৈতিক শিষ্টাচারের বিষয়টি আচরণবিধিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বক্তারা। গণমাধ্যম কর্মীদের নির্বিঘ্নে কাজের পরিবেশ নিশ্চিতের জানান অনুরোধ। সিসিটিভি বলেন আর সাংবাদিক বলেন, যত চোখ আপনার আশেপাশে রাখা যায়, এটা আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যাপারটি চ্যালেঞ্জ হবে। তারপরে আমাদের ফ্লো অফ ইনফরমেশন লিমিট করার কোনো সুযোগ নেই, আমরা সেটা করবও না। আমরা এই কমিশন এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা ভালো ইনফরমেশন দিয়ে খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে, আর পাশাপাশি পারপেট্রেটরদেরকে, যাদের মোর দেন 50% আর নট ট্রেসেবল। এ সময় ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথা বলে যাচ্ছে। আপনাদের মেধা মন্ত্রের দিকে যে উৎসাহিত যে পরামর্শ, মতামত উঠে আসবে ইনশাল্লাহ। আমরা মনে করি এটা আমাদেরকে অত্যন্ত, আমাদের কাজকর্মে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অক্টোবরে রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধা, সাংবাদিক সহ অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি তথ্য কোনো কর্মকর্তার সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন টিআরবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, তথ্য অধিকার আইনের সংস্কার জরুরি। আর সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দল ও বেসরকারি খাতকেও আইনের আওতায় আনতে হবে। রবিবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এক সেমিনারে এসব কথা বলেন তারা। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে রোববার সেমিনারের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম। এতে অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিকরা। আর বিশ্লেষকরা বলেন, সরকারি তথ্য কোনো কর্মকর্তার সম্পত্তি নয়, এটা জনগণের। ৭০০-র মতো আবেদন করেছি, তো ৯০% ক্ষেত্রেই আমাকে তথ্য প্রাপ্তির জন্য তথ্য কমিশন পর্যন্ত যেতে হয়েছে। আসছে জাতীয় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক করতে তথ্য অধিকার আইনের স্বতঃস্ফূর্ত ব্যবহার করতে হবে। এটি করা না গেলে আস্থার সংকটে পড়বে ভোট বলে মনে করেন সুজনের সম্পাদক। যারা তথ্য গোপন করে তাদের কিংবা ভুল তথ্য দেয়, তাদের প্রার্থিতা যেন বাতিল হয়, এবং ভুল তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে তাদের যদি নির্বাচিত হয়, তাদের নির্বাচনের জন্য বাতিল হয়। আর টিআইবির নির্বাহী পরিচালক জানান, ১ বছরেরও বেশি সময় চলে যাওয়ার পরেও তথ্য কমিশন গঠন না করার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। সরকারি তথ্য সরকারের তথ্য নয়, সরকারি তথ্য কোনো সরকারি কর্মকর্তার তথ্য নয়, সরকারি তথ্য জনগণের তথ্য, এবং জনগণের অধিকার আছে এই তথ্য জানার। তথ্য সংশ্লিষ্ট স্থানে যাওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মাহমুদুল হোসাইনের। সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সে তথ্যগুলি কালেক্ট করে আমাদের নাগরিককে দেওয়ার কথা, বাট এই বিষয়গুলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও জানে না, আমাদের সিটিজেন যারা তাদের মধ্যেও এই জানার অভাব রয়েছে।
তথ্য কমিশনের স্বাধীনতা বাড়ানোর পাশাপাশি নির্বাচন ও জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান প্রদানের একটি প্রোটোকল চালু সময়ের দাবি বলে মত প্রকাশ করেন আলোচকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি ভালো নির্বাচনের জন্যই বিএনপি এই সরকার টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর পিআর হলে জনগণ ভোটের অধিকার হারাবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রতিবাদ শীর্ষক কবিতা পাঠ ও সমাবেশে এসব মন্তব্য করেন তারা। বলেন, পিআর হলে দুর্বল সরকার প্রতিষ্ঠা হবে। আব্দুস সালাম বলেন, যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চায় তারাই দুর্বল সরকার গঠন করতে চায়। এ সময় তিনি প্রশ্ন তোলেন, যারা আন্দোলন করছে দাবি না মানলে নির্বাচন হবে না বলে হুমকি দিচ্ছে, তারাই ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ করে দিচ্ছে কিনা। আর শামসুজ্জামান দুদু বলেন, একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। সরকারকে সমর্থন দিয়েছে, টিকিয়ে রেখেছে একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটার প্রতি আমাদের সমর্থন থাকবে। খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ঘিরে সংঘাতকে কেন্দ্র করে পৌর এলাকা ও জেলা সদরে জারি রয়েছে ১৪৪ ধারা। জেলার খাগড়াছড়ি রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। জেলার গুইমারাই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতরাতে সাজেকে আটকে পড়া ২,০০০-এর বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। শনিবার কিশোরী ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। মহাজনপাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা ও সংঘর্ষের জেরে আহত হয় ২৭ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এদিকে খাগড়াছড়িতে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বলেন, আন্দোলনের নামে সহিংসতার মাধ্যমে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। অভিযোগ করেন, নতুন নতুন ইস্যু তৈরি করে পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সরকারের কাছে এই মুহূর্তের প্রধান চ্যালেঞ্জ নির্বাচন আয়োজন। নির্বাচন বানচালে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন উপদেষ্টা। খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ঘিরে সংঘাতকে কেন্দ্র করে পৌর এলাকা ও জেলা সদরে জারি রয়েছে ১৪৪ ধারা। মোতায়েন রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। যে ছেলে তার বয়স আমি বলতেছি ১৬ বছর, ১৭ বছর, ১৮ বছর, ইভেন ২০ বছর, তাকে এই ক্যাপাসিটি আছে যে ফার্মসুরি অথবা দিঘিনালা থেকে নিজের পয়সা খরচ করে দেশ প্ল্যান দেখানোর মতো আমি মনে করি না। সুতরাং এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। ঢাক কাঁসরের বাদ্যে মহাষষ্ঠীর মধ্য দিয়েই শুরু হলো ৫ দিনের শারদীয় দুর্গোৎসব। সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হয় বিহিত পূজা। এছাড়া রয়েছে আমন্ত্রণ পূজা ও অধিবাসের আনুষ্ঠানিকতা। রাতে সবার জন্য উন্মুক্ত করা হবে প্রতিমা। এবার দেবী মর্তে আসছেন গজে চড়ে, হিন্দু শাস্ত্র মতে যা ইতিবাচক বার্তা দেয়। ঢাক, ঢোল ও উলুধ্বনির উৎসব মুখর পরিবেশে শুরু হলো মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গা আসছেন গজে, ধরণী হবে শস্য শ্যামলা, আর যাবেন দোলায়, যে কারণে মরকের শঙ্কা থেকে যাচ্ছে। দেবী দুর্গার বোধনের মাধ্যমে শনিবার শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। রোববার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পালিত হয় মহাষষ্ঠীর বিহিত পূজা। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন পুরোহিতরা। দুর্গাপূজার প্রথম দিনের আনুষ্ঠানিকতা ছিল উৎসব মুখর। বর্ণিল সাজে মুখর ছিল মন্দিরের আঙিনা। প্রার্থনায় ছিল সবার জন্য শান্তি ও কল্যাণ কামনা।
আমরা যেন সবাই অসাম্প্রদায়িকভাবে মিলেমিশে একদম পুজোটা করতে পারি, কোনো ধরনের সাম্প্রদায়িক বাধা যেন আমাদের মনে বাসা না বাঁধে। আসলে আমরা এরকম নিরাপত্তা চাই না, আমরা চাই যে স্বাভাবিকভাবে আমরা যেমন স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করি। মায়ের কাছে সবথেকে বড় প্রার্থনা এটাই যে এখন যে পরিস্থিতি চলছে সেটা যেন স্থিতিশীল হয়। এবার দেবী গজে আগমন করেছেন জানিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত বলেন, যা ইতিবাচক বার্তা দেয়। ষষ্ঠী বিহিত পূজা হয়েছে, আবার আজকের সন্ধ্যায় রয়েছে অধিবাস, কালকে সপ্তমীর ঘটস্থাপন হবে এবং সপ্তমী বিহিত পূজা হবে। পূজা ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে তার জন্য রাজধানী সহ সারা দেশের মণ্ডপগুলোতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজার আরো খবর জানাতে এই মুহূর্তে রমনা কালী মন্দির থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, ঠিক এই মুহূর্তে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে মন্দিরে মন্দিরে? আপনি নিশ্চয়ই এরই মধ্যে অনেকগুলো মন্দির ঘুরে দেখেছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যারা পূজা দর্শনে আসছেন তাদের বক্তব্য কি? দুঃখিত, আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। একই বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহসান রিটন, সারা দেশ জুড়েই শারদীয় দুর্গোৎসবের আমেজ রয়েছে, চট্টগ্রামেও নানা আয়োজন রয়েছে, বিশেষ করে সন্ধ্যার দিকে তো পূজা সহ বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে। এই মুহূর্তে আসলে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এবং ভক্ত দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? দেখুন, আমরা গত কয়েকদিন ধরে বলে আসছিলাম যে আসলে দুর্গাপূজার যে অপেক্ষা সেটির জন্য সবাই সমস্ত ভক্তরা করছিল। আজকে আসলে মহাষষ্ঠীর মাধ্যমে সেই যে অপেক্ষা তার আসলে অবসান হলো। আমরা দেখেছি আজকে সকালে বিহিত পূজার মধ্য দিয়ে মহাষষ্ঠীর যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে চট্টগ্রামের হাজারী লেন পূজা মণ্ডপে আছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে বর্ণিল সাজে পুরো পূজা মণ্ডপ সাজানো হয়েছে এবং এখানে একটি সাধারণ যে গতানুগতিক যে ধারা তার বাইরে গিয়ে এখানে একটি ভিন্ন রকমের থিম তারা তৈরি করেছেন, সেটা হচ্ছে কলিযুগ অর্থাৎ পৃথিবীতে যখন অসুরের আগমন হয় বারবার, তখন আসলে যারা দেবদেবী রয়েছেন তারা আসলে সেই অসুর থেকে ধরণীকে উদ্ধার করার জন্য সে সমস্ত দেবদেবীরা ধরায় আগমন করেন। সেরকম একটি আদল তারা এখানে তৈরি করেছেন। আমরা দেখেছি আসলে আপনি দেখতে পাচ্ছেন যেখানে নানা জায়গায় খণ্ডিত অসুরের মরদেহ রয়েছে। পাশাপাশি আমরা দেখছি এখানে শিব, তিনি বেশ আরাম আয়েসে করে শুয়ে আছেন। শুয়ে তিনি আসলে তার যে সমস্ত শিষ্য রয়েছে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। এটি ছাড়াও আমরা আসলে দেখছি চট্টগ্রাম আসলে বেশ কিছু জায়গায় ভিন্নধর্মী কিছু থিম নিয়ে তারা কাজ করছে এবং প্রতিটি মণ্ডপে এখন অর্থাৎ আজকে সকালবেলাও এই মণ্ডপগুলো একেবারে বলা যেতে পারে যে জনশূন্য ছিল। আমরা দেখছি বেলা যত বাড়ছে তত এই সমস্ত মণ্ডপে লোকজনের ভিড় বাড়ছে। তারা দেখছি সেলফি তোলা, তারপর প্রিয়জনের সঙ্গে কোলাকুলি করা সহ নানা রকমের উৎসবে তারা মেতে আছে। কিছুক্ষণ পর এখানে সান্ধ্য আরতি যেটি আছে সেই সান্ধ্য আরতি শুরু হবে। সেই সান্ধ্য আরতির মাধ্যমে এই যে উৎসবমুখর পরিবেশ সেটিকে আরও বেশি উৎসবমুখর হয়ে উঠবে বলে আমরা সবাই জানতে পেরেছি এবং যারা এখানে পূজা উদযাপন পরিষদের সঙ্গে যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তাদের সাথে কথা বলছে, তারা যেটি বলছেন পূজাকে আগামী 4 দিন পর্যন্ত যে পূজা চলবে সেই পূজাকে সার্বজনীন করার জন্য ইতিমধ্যে তারা আসলে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেছেন, প্রশাসনের লোকজনের সঙ্গে কথা বলেছেন। দফায় দফায় পুলিশ কমিশনার কিংবা ঊর্ধ্বতন কর্তব্য ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন। তারা সবাই আশ্বস্ত করেছেন একটি সুন্দর পূজা যাতে হয় সেই বিষয়টাকে মাথা রেখে সবাই কাজ করবেন। আমরা দেখেছি বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। রাত 12টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করা, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা সহ নানা নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী প্রতিটি মণ্ডপে যারা কর্তা রয়েছেন তারা সেই অনুযায়ী কাজ করছেন। আমরা দেখছি বেশ জমজমাটভাবেই প্রতিটি মণ্ডপে এখন লোকজন যাচ্ছে। তারা মা দুর্গার কাছে আগামী 1 বছর যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে সেই আশীর্বাদ চাইছেন এবং যারা পূজার্থী রয়েছে তারা বলছেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যাতে এক ছাতার নিচে থেকে একটি দেশে সুন্দর ধরনের নিচে যাতে তারা থাকতে পারেন সেই প্রার্থনাটুকু করেছেন এবং তাদের ধারণা যে মা দুর্গা তাদেরকে আসলে সেই আশীর্বাদে
আশীর্বাদ পুষ্ট করবেন এবং আগামী একটি বছর তারা সবাই শান্তিপূর্ণভাবে দিন কাটাবেন, সময় কাটাবেন। কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি আসলে কেউ চাচ্ছে না। যে আপনি পাশাপাশি আরও একটি বিষয় আপনি জানেন যে এই মুহূর্তে আসলে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর প্রকোপে লোকজন মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে। সেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ থেকেও যাতে মা সবাইকে সুস্থ রাখে সেই প্রার্থনাটা সবাই করছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মহাষষ্ঠীর এই মুহূর্তে যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানকার খবর এটুকুই রয়েছে। আমরা দেখছি বেশ শান্তিপূর্ণভাবে পুজো চলছে। জি হাসান রিটন, আপনাকে অনেক ধন্যবাদ। পূজাকে কেন্দ্র করে গুজব মোকাবেলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টরা এসব গুজব ছড়াতে পারে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জানান সারা দেশে ৩৩,৫৫৫টি মণ্ডপে চলছে দুর্গোৎসব। গতবারের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা প্রায় ১,০০০ বেড়েছে। সার্বিক নিরাপত্তায় আগামী ২রা অক্টোবর পর্যন্ত মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১ লাখ সদস্য। পরে খাগড়াছড়ি প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অস্থিতিশীলতা সব পক্ষকে নিয়ে সমাধানে কাজ করছে সরকার। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে গুজব ছড়ানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই, তারপরও গুজব রটানো হচ্ছে। দুর্গাপূজায় কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। সব ধর্মের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসব পালন করবে, এটি বাংলাদেশের আবহমান কালের সংস্কৃতি। ফ্যাসিবাদ মুক্ত দেশের একজন নাগরিক হিসাবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখতে হবে, নৈতিক দায়িত্ব পালন করতে হবে, এটি স্বাভাবিক রীতি। পরে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা পাবার অধিকারও সবার। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। আগামী বছরের জন্য ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। গতবারের তুলনায় খরচ কমেছে প্রায় 18,000 টাকা। বিকালে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন ব্রিফিংয়ে এই হজ প্যাকেজ ঘোষণা করেন। সরকারি বেসরকারি পর্যায়ে নিবন্ধন চলবে 12 অক্টোবর পর্যন্ত। ধর্ম উপদেষ্টা জানান, 3টি হজ প্যাকেজের মধ্যে প্রথম প্যাকেজে 6,90,597 টাকা, দ্বিতীয়টিতে 5,58,881 টাকা এবং তৃতীয় প্যাকেজে 4,67,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী বছর পবিত্র হজ হতে পারে মে মাসের মাঝামাঝি সময়ে। বাংলাদেশ থেকে যেতে পারবেন সম্ভাব্য 1,27,198 মুসল্লি। আগামী বছর 70 ঊর্ধ্ব কেউ হজে যেতে চাইলে 50 বছরের কম বয়সী একজনকে সাথে নিতে হবে। এছাড়াও লাগবে চিকিৎসা সনদ। এদিকে বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য 5,09,185 টাকা। 9 নভেম্বর 2025 হজ চুক্তি সম্পাদিত হবে। 8 ফেব্রুয়ারি 2026 হতে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে। 18 এপ্রিল 2026 হতে হজ ফ্লাইট শুরু হবে। আমরা এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। এদের সবাই ঢাকা সিটি কর্পোরেশনের বাসিন্দা। এদিকে চলতি বছর একদিনের রেকর্ড 845 জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ১৯২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৫৭৫ জন। এক মাসে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা এবছর সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২১৪ জন ঢাকার ২ সিটি কর্পোরেশনের বাসিন্দা। সাইফ পাওয়ার থেকে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ ও আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রবিবার দুদকের প্রধান কার্যালয়ে উপসহকারী পরিচালক মোহাম্মদ রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগ সাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছে। তারা ইউসিবিএল মহাখালী শাখার গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়ার টেক লিমিটেড এবং ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ভয় দেখিয়ে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছে। পরবর্তী সময়ে এই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার এবং মানি লন্ডারিং হয়েছে। দেশের ৭%-এরও বেশি পরিবার তাদের মোট আয়ের অন্তত অর্ধেক খাবারের পেছনে ব্যয় করে। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর প্রকাশিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তাদের মতে খাবারের ব্যয়ে গ্রাম ও শহরের মধ্যে তীব্র বৈষম্য রয়েছে। গ্রামীণ এলাকায় ৩১.৬% পরিবার আয়ের ৬৫% বা তার বেশি খাবারের পেছনে ব্যয় করে, যেখানে শহুরে এলাকায় এই হার ২৫.৫%। চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগে ৪০-৪৬% পরিবার আয়ের অর্ধেকের কম খাবারের জন্য ব্যয় করে। অন্যদিকে সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে ২৫-৩৫% পরিবার বাজেটের ৭৫%-এরও বেশি শুধু খাবারের পেছনে ব্যয় করে। এই সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।